মার্কিন রাজনীতিকদের মুসলিম বিরোধী অবস্থানের সমালোচনা করলেন ওবামা। প্রত্যাশা পূরণে ব্যর্থ বর্তমান সরকার, অভিযোগ রিপাবলিকানদের। পারস্য উপসাগর থেকে 10 নাবিক সহ 2টি মার্কিন নৌযান আটক করল ইরান। জলসীমা অতিক্রম করায় তেহরানের কাছে দুঃখ প্রকাশ ওয়াশিংটনের। সিরিয়ার সংবিধানে সংস্কার আনার অভিমত রুশ প্রেসিডেন্ট পুতিনের। লাতাকিয়া প্রদেশকে নতুন তাবেদার রাষ্ট্র বানাতে চায় মস্কো, অভিযোগ এরদোয়ানের। এবং ইস্তাম্বুলে জঙ্গি হামলার পর তুরস্ক জুড়ে অভিযানে আইএস সন্দেহে আটক 59। হামলায় নিহত 10 জনের মধ্যে 8 জনই জার্মান পর্যটক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। মার্কিন রাজনীতিকদের মুসলিম বিরোধী অবস্থানের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মার্কিনীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন তিনি। এছাড়া ভাষণে তার 8 বছরের ক্ষমতা আমলে আল কায়েদা, আইএস দমন ও যুক্তরাষ্ট্রের ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের কথাও সাধারণ মার্কিনীদের মনে করিয়ে দেন শান্তিতে নোবেল জয়ী এই প্রেসিডেন্ট। তবে প্রতিশ্রুতি অনুযায়ী মার্কিনীদের প্রত্যাশা পূরণে ওবামা ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য বিরোধী দল রিপাবলিকানের। ওয়াশিংটনে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে বারাক ওবামা যখন প্রবেশ করেন তখন করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। বেশ খোশ মেজাজে ছিলেন ওবামাও। মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই শুভেচ্ছা বিনিময় করে নেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং স্পিকার পল রায়ানের সঙ্গে। জাতির উদ্দেশ্যে শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের শুরুতেই তিনি বলেন, নতুন বছর নয়, ভবিষ্যতের দিকে আলোকপাত করতে চান তিনি। এই সময় নিজের ক্ষমতা আমলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের সাতকাহন তুলে ধরেন তিনি। And a basic fact. The United States of America, right now, has the strongest, most durable economy in the world. We're in the middle of the longest streak of private sector job creation in history. আল কায়েদা, আইএস সহ জঙ্গি দমন এবং বিশ্বে সন্ত্রাসবাদ নির্মূলে সরকারের সাফল্য জাতির সামনে তুলে ধরেন বারাক ওবামা। Both Al Qaeda and now ISIL pose a direct threat to our people. Because in today's world, even a handful of terrorists, but they do not threaten our national existence. That is the story ISIL wants to tell. That's the kind of propaganda they use to recruit. We just need to call them what they are: killers and fanatics who have to be rooted out, hunted down, and destroyed. এছাড়া দেশের দুর্বল স্বাস্থ্য খাতে সংস্কার, অভিবাসন নীতিতে পরিবর্তন, কিউবার সাথে সম্পর্ক স্থাপন এবং ইরানের সাথে পরমাণু চুক্তির বিষয়টিও গুরুত্বের সহকারে উল্লেখ করেন তিনি। পাশাপাশি মার্কিন রাজনৈতিকদের বর্ণবাদী এবং মুসলিম বিরোধী আচরণেরও তীব্র সমালোচনা করেন বারাক ওবামা। When politicians insult Muslims, whether abroad or our fellow citizens, when a mosque is vandalized, telling it like it is, it's just wrong. It diminishes us in the eyes of the world. It makes it harder to achieve our goals. মার্কিন যুক্তরাষ্ট্রের 44তম প্রেসিডেন্ট ওবামা নিজেকে সফল হিসেবে দাবি করলেও বিরোধী দল রিপাবলিকান বলছে উল্টো কথা। প্রেসিডেন্ট যা বললেন সবই শুনতে খুব ভালো লাগলো, কিন্তু আমি বলবো যুক্তরাষ্ট্র বর্তমানে সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। আর এর জন্য দায়ী প্রেসিডেন্টের ভুল নীতি, বিশেষত অস্ত্র আইন কঠোর করতে তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করা। তিনি তার প্রতিশ্রুতি পূরণে পুরোপুরি ব্যর্থ। এবছর 8 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর 20 জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী এই পদটি থেকে সরে দাঁড়াবেন প্রথম আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্টেট অব ইউনিয়নের ভাষণে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র পৃথিবীকে একটি যুদ্ধের হাত থেকে বাঁচিয়েছে বলে দাবি করেন। ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন সন্ত্রাস বিরোধী যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের শিয়া নেতা নিমর হত্যার পর থেকে পুরো বিশ্বে সৌদি সরকারের বিরুদ্ধে যে সমালোচনার ঝড় উঠেছে, তার জের ধরে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের পুরনো বন্ধু রিয়াদের সঙ্গে সম্পর্কে ফাটল ধরছে মার্কিন সরকারের। রোববার ওয়ার্ল্ড পোস্ট পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন সরকার বিশ্বাস করে সৌদি আরবের কট্টরপন্থা সিরিয়ার শান্তি আলোচনার জন্য অনুকূল নয়।
সিরিয়া প্রসঙ্গে বরং ইরানকে গুরুত্বপূর্ণ বন্ধু বিবেচনা করছে হোয়াইট হাউস। এই অবস্থায় কয়েক দশক পুরনো সৌদি ওয়াশিংটন বন্ধুত্বের জায়গা ধীরে ধীরে ইরান নিয়ে নিতে পারে বলে মনে করছে মার্কিন কূটনীতিকরা। পারস্য উপসাগরে ইরানের ফার্সি দ্বীপের কাছ থেকে 10 নাবিক সহ 2 মার্কিন নৌযান আটক করে ইরান। নৌযানের নাবিকরা উস্কানিমূলক ও অপেশাদার আচরণ করছিল অভিযোগ তুলে তেহরান জানিয়েছে, মার্কিন নাবিকদের দ্রুত ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এ ঘটনায় তেহরানের প্রতি ওয়াশিংটন দুঃখ প্রকাশ করেছে বলে জানায় বিবিসি। মার্কিন নৌযান আটকের ঘটনায় ইরানের নৈরাজ্যবাদী মতাদর্শের প্রতিফলন ঘটেছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, দেশের জলসীমায় অনুপ্রবেশের কারণে 10 জন নাবিক সহ মার্কিন নৌবাহিনীর 2টি নৌযান আটক করেছে তাদের রেভলিউশনারি গার্ড। নাবিকদের একজন নারী বলেও জানায় তারা। বিষয়টি নিশ্চিত করে পেন্টাগন মুখপাত্র পিটার কুক জানান, নৌযান দুটি কুয়েত ও বাহরাইনের জলসীমায় একটি প্রশিক্ষণ অভিযানে অংশ নিয়েছিল। কারিগরি ত্রুটির কারণে ইরানের জলসীমায় ভেসে যায়। এক পর্যায়ে নৌবাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হোয়াইট হাউস মুখপাত্র জশ আর্নেস্ট কুকের বক্তব্যকে সমর্থন করে জানান, বিষয়টি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মার্কিন নাবিকদের ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আদায় করেছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। UN obviously is working. এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বিষয়টি পুরোপুরি পররাষ্ট্রমন্ত্রী নিজেই দেখছেন। অতি দ্রুত এর নিষ্পত্তি করবেন তিনি। আমাদের নাবিকরা সুস্থ স্বাভাবিকভাবে দেশে ফিরে আসবে। তবে তেহরানের অভিযোগ, মার্কিন নাবিকরা অপেশাদার আচরণ করছিল। মার্কিন নাবিকদের দ্রুত ছেড়ে দেওয়ার বিষয়ে অস্বীকৃতিও জানায় তারা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফারাভি এক সাক্ষাৎকারে বলেন, তাদের সন্দেহ মার্কিন 2টি নৌযান যান্ত্রিক ত্রুটির কারণে নয়, বরং কোনো গোপন অভিযানে ইরানের জলসীমায় ঢুকেছিল। এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, মার্কিন নৌযান ইরানের জলসীমায় ঢুকে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ওয়াশিংটন। মার্কিন নৌযান আটকের ঘটনায় ইরানের আসল চেহারা ফুটে উঠেছে উল্লেখ করে এজন্য তেহরানের প্রতি ওবামা প্রশাসনের নমনীয় নীতিকে দায়ী করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার নৌযান আটক করা মানে আমাদের নীতির প্রতি আঙ্গুল তোলা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের সরকার বুঝতে পারছে না তারা কি করছে। এটা তাদের নমনীয় নীতির ফল। এই ঘটনায় ইরান ও ওবামা সরকারের সমালোচনা করেছেন আরেক রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী জেব বুশো। তার মতে, মার্কিন সরকারের প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে তেহরানের দুর্বিনীত মনোভাব। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। সিরিয়া সংকট সমাধানে দেশটির সংবিধানে সংস্কার আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জার্মান সংবাদ মাধ্যম বিল এর এক প্রশ্নোত্তরে প্রয়োজনে সিরীয় প্রেসিডেন্ট আসাদকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ইঙ্গিত দেন তিনি। এর মধ্যেই রাশিয়া সিরিয়ার লাতাকিয়াকে নিজেদের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চাইছে বলে অভিযোগ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সিরিয়ার দামেস্ক ও আলেপ্পোয় বিমান হামলা পরবর্তী ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরে একটি ভিডিও প্রকাশিত হয় অনলাইনে। এতে রুশ বিমান হামলায় আলেপ্পোর একটি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাওয়ার দাবি করা হয়। একইভাবে রুশ বিমান হামলায় তুর্কমেনরা নিহত হচ্ছে দাবি করে মস্কোর বিরুদ্ধে আসাদ সরকারের স্বার্থ রক্ষায় কাজ করার অভিযোগ তোলেন তুর্কি প্রেসিডেন্ট। রাশিয়া সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর নামে বেসামরিক নাগরিকদের হত্যা করছে। তারা আমাদের তুর্কমেন ভাইদের হত্যা করে লাতাকিয়ায় তাদের একটি তাবেদার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। এদিকে জার্মান সংবাদ মাধ্যম গিল্ডকে দেয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, মার্কিন গোয়েন্দা কর্মী এডওয়ার্ড স্নোডেনের চেয়ে সিরীয় প্রেসিডেন্ট আসাদকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেয়া অনেক সহজ কাজ। সিরিয়ার সংকট সমাধানে প্রথম পদক্ষেপ হিসেবে দেশটিতে রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন পুতিন। সিরিয়ায় রাজনৈতিক সমাধানের প্রক্রিয়াকে এগিয়ে নিতে হলে দেশটির সংবিধানে সংস্কার আনা প্রয়োজন। সেই সঙ্গে আগাম নির্বাচনও দেয়া দরকার। আমি এও জানি কাজটি অনেক কঠিন হবে, তবু এর বিকল্প নেই। সিরিয়ায় কোনো হামলায় বেসামরিক নাগরিকরা হতাহত হলে তার দায় দেশটির সরকারকেই নিতে হবে। এদিকে ইরাকে আইএসের সোমবারের সিরিজ বোমা হামলার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার আবারও বাগদাদে বোমা হামলায় 11 জন নিহত হয়েছে। একই দিন সালাহুদ্দিন প্রদেশে আইএসের বড় ধরনের হামলার পরিকল্পনা রুখে দিয়ে অন্তত 25 জঙ্গিকে হত্যার দাবি করে সামরিক বাহিনী। এর মধ্যেই ইরাকের মসুলে আইএসের অর্থের গুদামে মার্কিন বিমান হামলা পরবর্তী একটি ভিডিও মঙ্গলবার অনলাইনে প্রকাশিত হয়। ওই হামলায় জঙ্গি গোষ্ঠীটির লাখ লাখ ডলার নগদ অর্থ ধ্বংস হয় বলে দাবি করে মার্কিন সামরিক বাহিনী।
রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সিরিয়ার মাদায়া সহ 15টি অবরুদ্ধ এলাকায় অন্তত 4 লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জরুরি ভিত্তিতে চিকিৎসা দরকার অন্তত 400 জনের। এরই মধ্যে অনাহারে মারা গেছেন অন্তত 40 জন। বিষয়টি গণমাধ্যমে উঠে এলে সিরিয়ার সরকার পক্ষ ও বিদ্রোহী বাহিনীর মধ্যে সমঝোতার ভিত্তিতে সোমবার মানবিক ত্রাণ বোঝাই 50টি ট্রাক মাদায়া, ফুয়া ও কেফরায়া গ্রামে পাঠানো হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ত্রাণ পাঠানোর কথা রয়েছে। সিরিয়ার মাদায়া শহরে এখন পিনপতন নীরবতা। মাসের পর মাস খাদ্যাভাবে টু শব্দটি করার শক্তিও যেন হারিয়ে ফেলেছে এখানকার মানুষ। 6 মাস ধরে সরকারি বাহিনীর অবরোধের কারণে রসদ ফুরিয়ে যাওয়ায় মাদায়াবাসীকে পশু পাখির মতো ঘাস পাতা খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। এর আগে যত সাহায্য এসেছে বিদ্রোহীরা লাভের আশায় তা চড়া দামে বিক্রি করেছে বলেও অভিযোগ স্থানীয়দের। আমরা ভাবতেও পারিনি গ্রামে এমন দুর্যোগ নেমে আসবে। বিদ্রোহীরা আমাদের সাহায্য করা দূরে থাক, উল্টো আমাদের কাছে চড়া দামে খাবার বিক্রি করে আমোদ করেছে। গাড়ি অলংকারের বিনিময়ে মাত্র কয়েক কেজি চাল দিয়েছে তারা। এখন আর খাবার খুঁজি না, মাঠ থেকে ঘাস তুলে রান্না করে খাই। বাচ্চাদেরকে লবণ পানি খাইয়ে কোনো রকম বাঁচিয়ে রাখা হয়েছে। সবার শরীর এখন কঙ্কালসার। মাদায়ার খাদ্য সংকটের খবর গণমাধ্যমে উঠে এলে সোমবার জাতিসংঘ, রেড ক্রস, সিরীয় রেড ক্রিসেন্ট ও বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর মানবিক ত্রাণবাহী অন্তত 50টি ট্রাক মাদায়া, ফৌয়া ও কেফরায়া শহরের 60,000 বাসিন্দার জন্য খাবার, ওষুধ ও কম্বল নিয়ে যায়। সিরিয়ার সরকার পক্ষ ও বিদ্রোহী বাহিনীর মধ্যে সমঝোতার ভিত্তিতে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সফলভাবে 355 টন ত্রাণ পৌঁছানো সম্ভব হয়েছে বলে জানায় জাতিসংঘ। এখানের পরিস্থিতি যে কত ভয়াবহ তা ধারণার বাইরে। বিদ্যুৎ নেই, অন্ধকারেই ত্রাণ বিতরণ করতে হচ্ছে। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ত্রাণ আছে যা 1 মাসের মতো চলবে। তবে খাদ্য সরবরাহের পাশাপাশি এসব অঞ্চলে চরম অপুষ্টিতে আক্রান্ত কয়েকশো বাসিন্দার জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন বলে জানান বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র আবির ইত্তেফা। এ অবস্থায় দুর্গত শহরে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপনের জন্য সিরিয় সরকারের কাছে অনুমতি চেয়েছে সাহায্য সংস্থাগুলো। গত বছর অক্টোবরের পর থেকে এ শহরগুলোয় কোনো সাহায্য না পৌঁছানোয় চরম খাদ্য সংকটে পড়ে অবরুদ্ধ লাখ লাখ মানুষ। এ অবস্থায় গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিদ্রোহী অধিকৃত শহরটি সংকট নিয়ে আলোচনা হয়। 25শে জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া শান্তি আলোচনার বিষয়ে বিশ্ব নেতাদের বৈঠকে বসার কথা রয়েছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চীনের প্রতি দক্ষিণ কোরিয়ার আহ্বান। পিয়ংইয়ং এর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলাকারী সিরীয় বংশোদ্ভূত এক আইএস সদস্য বলে নিশ্চিত হয়েছে তুর্কি কর্তৃপক্ষ। জড়িতদের ধরতে তুরস্কের 5টি প্রদেশে পৃথক অভিযান চালিয়ে আইএস সদস্য সন্দেহে 59 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ওই আত্মঘাতী হামলায় নিহত 10 জনের মধ্যে 8 জনই জার্মান পর্যটক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলতান আহমেদ চত্বরে আত্মঘাতী বোমা হামলার পর এলাকাটিকে ঘিরে রেখেছে পুলিশ। আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্লু মক্স, টপকাপি প্যালেস ও আয়া সোফিয়া উপাসনালয়ের মতো দর্শনীয় স্থান থাকায় বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় এই পর্যটন এলাকায় ভয়াবহ হামলার ঘটনায় উৎকণ্ঠিত স্থানীয় বাসিন্দারাও। বিস্ফোরণের বিকট শব্দে আমার কানে তালা ধরে যাওয়ার অবস্থা। মনে হলো ভূমিকম্প হচ্ছে। চারপাশের সবকিছু কাঁপছিল থরথর করে। অনেকের সঙ্গে মাটিতে পড়ে যাই আমিও। বাতাসে পোড়া পোড়া একটা গন্ধ। ওই জায়গা থেকে ধোঁয়া উঠছিল। মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় হতাহতের অধিকাংশই বিদেশি পর্যটক। এই হামলায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন ইস্তাম্বুলে বেড়াতে আসা পর্যটকরা। এটা আমাকে বড় একটা ধাক্কা দিয়েছে। চোখের সামনে এ ধরনের ঘটনা ঘটে যাবে আমি বিশ্বাস করতে পারিনি। এই ঘটনার পর জার্মানদের মধ্যে দেখা দিয়েছে বিশেষ উদ্বেগ। কারণ নিহত 10 জনের মধ্যে 8 জনই জার্মান পর্যটক। এই হামলাও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। সন্ত্রাসীরা সকল স্বাধীন মানুষের শত্রু। তারা মানবতার শত্রু। তাদের তৎপরতা যেখানেই ঘটুক, সেটা সিরিয়াতে বা তুরস্কে কিংবা ফ্রান্সে বা জার্মানিতে, কোনোটাই আমরা মেনে নেব না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা শুরু করেছে তার সফল হবে।
এদিকে ইস্তাম্বুলের এই সন্ত্রাসী হামলায় জঙ্গি সংগঠন আইএস জড়িত বলে নিশ্চিত করেছে তুর্কি কর্তৃপক্ষ। আত্মঘাতী ওই বোমা হামলাকারী সম্প্রতি সিরিয়া সীমান্ত দিয়ে তুরস্কে প্রবেশ করে। সিরিয়ায় জন্ম হলেও সে সৌদি আরবে বড় হয়েছে বলে জানানো হয়। হামলার পর জঙ্গি সংগঠন আইএস বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তুর্কি প্রধানমন্ত্রী। সিরিয়ায় চলমান সহিংসতা ও নিরাপত্তা ঘাটতির সুযোগে দেশটি সন্ত্রাসীর প্রধান উৎসে পরিণত হয়েছে। আর সীমান্তবর্তী দেশ হওয়ায় এই সন্ত্রাসবাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ তুরস্ক। আইএসের বিরুদ্ধে আমাদের অভিযান আরো বাড়বে এবং তা অব্যাহত থাকবে। এর পরপরই ইরাক ও সিরিয়া ভিত্তিক উগ্রপন্থী জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে জড়িত সন্দেহে 59 জনকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে দক্ষিণ পূর্বাঞ্চলীয় সানলি উরফা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় 21 সন্দেহভাজনকে। জাহিদুর রহমান, সময় সংবাদ। আফগানিস্তানের জালালাবাদে ভারত ও পাকিস্তানের কনসুলেটের কাছে আত্মঘাতী বোমা হামলা ও গোলাগুলিতে নিহত হয়েছে কমপক্ষে 7 জন। নিহতদের সবাই আফগান পুলিশ সদস্য বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এ ঘটনায় আহত হয় অন্তত 11 জন। বুধবারের এই হামলার পর ওই এলাকায় জনসাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শীর বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, 2টি মোটরসাইকেলে করে ভবনে প্রবেশ করে সন্ত্রাসীরা। এ সময় তাদের গায়ে আফগান পুলিশের পোশাক ছিল। পুলিশের সঙ্গে গোলাগুলি শুরুর পর আত্মঘাতী বোমা হামলা চালায় এক সন্ত্রাসী। তবে কারো পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়নি। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি পোলিও টিকাদান কেন্দ্রের কাছে আত্মঘাতী বোমা হামলায় 13 পুলিশ সদস্য সহ অন্তত 14 জন নিহত হয়েছেন। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান টিটিপি। বুধবার প্রদেশের রাজধানী কোয়েটা শহরে এ হামলায় আহত অন্তত 10 জনকে কোয়েটা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। শহরটিতে 3 দিনব্যাপী পোলিও সচেতনতা বিষয়ক প্রচারণার শেষ দিন এ হামলার ঘটনা ঘটল। তবে টিকাদান কেন্দ্রের কাছে হামলা হলেও এর লক্ষ্যবস্তু ভিন্ন ছিল বলে জানিয়েছে পাক সরকার। এই ঘটনার পর ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর আগে পাকিস্তানে একাধিকবার পোলিও টিকাদান কেন্দ্রের হামলার দায় স্বীকার করেছে তালেবান। সৌদি আরব নেতৃত্বাধীন 34 জাতির সন্ত্রাস বিরোধী জোটে স্থলসেনা পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটিকে মঙ্গলবার এমন কথা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। তিনি বলেন, পাকিস্তান এই মুহূর্তে ইরান ও সৌদি আরবের মধ্যকার উত্তেজনা নিরসনে কাজ করছে। তিনি আরো বলেন, ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের আসন্ন জরুরি বৈঠকে তেহরান রিয়াদ সংকট নিরসনে গুরুত্বপূর্ণ প্রস্তাব দেবে পাকিস্তান। সারতাজ স্পষ্টভাবেই জানালেন, যে কোনো দেশে সেনা পাঠানো পাকিস্তানের নীতি বিরোধী। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ছাড়া পাকিস্তান দেশের বাইরে কোথাও সেনা পাঠাবে না। যদি কখনো সৌদি আরব চায়, তবে কেবল অস্ত্র, গোলাবারুদ ও তথ্য দিয়ে সহযোগিতা করবে ইসলামাবাদ। তিনি আরো বলেন, সিরিয়ার শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান এবং সংলাপ শুরুর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর জবাবে দেশটির উপর সম্ভাব্য সর্বোচ্চ নিষেধাজ্ঞা জারি করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির পক্ষে ভোট দিয়েছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। এই অবস্থায় নিজেদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গেল মাসে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষা চালানোর পর কদিন যেতে না যেতেই গত 6 জানুয়ারি প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করে উত্তর কোরিয়া। আর এর পরপরই নড়ে চড়ে বসতে শুরু করে যুক্তরাষ্ট্র সহ প্রতিবেশী দেশগুলো। বিষয়টির সত্যতা যাচাই করতে ব্যস্ত হয়ে পড়ে তারা। আসতে থাকে একের পর এক উত্তর কোরিয়া বিরোধী নিষেধাজ্ঞার হুমকি। এমনকি দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার আকাশে মার্কিন B-52 বোমারু বিমানের মহড়া চালায়। এসব তৎপরতা উত্তেজনাকে বাড়িয়ে দেয় আরো কয়েক গুণ। সবশেষ উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির মাধ্যমে দেশটির উপর চাপ প্রয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। প্রতিবেশী দেশ হিসেবে চীন যদি উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, তবে দক্ষিণ কোরিয়ার একার পক্ষে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতার মোকাবেলা করা সম্ভব হবে না। আমি মনে করি চীনও বিষয়টি সম্পর্কে অবগত।
এদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে মঙ্গলবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এক ভোটাভুটির আয়োজন করা হলে এর পক্ষে ভোট দেন নিম্নকক্ষের প্রায় সকল প্রতিনিধি। অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত বিলটি পাশের ফলে উত্তর কোরিয়ার সঙ্গে আমদানি রপ্তানি সহ প্রায় সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বাতিল করতে পারবে যুক্তরাষ্ট্র প্রশাসন। এদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণায় কঠোর সমালোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে রাশিয়াকে তোয়াজ করতে এই প্রতিরোধ ব্যবস্থা কোনোভাবেই কমিয়ে আনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো। তবে এত সব সমালোচনা আর নিষেধাজ্ঞার হুমকির জবাবে উত্তর কোরিয়া তার পারমাণবিক সক্ষমতা আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে। দেশটির নেতা কিম জং উন একই সঙ্গে ভবিষ্যতেও পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ অব্যাহত রাখা হবে বলে ঘোষণা দেন। অন্যয় কর্মকার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের 2016 সালের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে জনপ্রিয়তায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিন্টন। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক জনমত জরিপে এ তথ্য উঠে আসে। মঙ্গলবার প্রকাশিত হয় প্রতিবেদনটি। এতে বলা হয় হিলারি ক্লিন্টনের জনপ্রিয়তা রয়েছে 48%, যেখানে তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের রয়েছে 41%। যদিও গত মাসের তুলনায় বার্নি স্যান্ডার্সের জনপ্রিয়তা বেড়েছে 9%। প্রতিবেদনে আরও বলা হয় প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত হিলারি এগিয়ে থাকলেও আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে স্যান্ডার্সের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। ব্রাজিলের একটি কারাগার থেকে পালিয়ে গেছে 46 জন বন্দী। মঙ্গলবার সকালে ব্রাজিলের উত্তরাঞ্চলের শহর নাটালে এ ঘটনা ঘটে। কারাগারটির পরিচালক জানান কারাগারের ভেতরে প্রায় 40 মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায় বন্দীরা। কারাগারটিতে 216 জন বন্দী থাকার কথা থাকলেও সেখানে রাখা হয়েছিল 430 জন বন্দীকে, যাদের দেখাশোনার দায়িত্বে রয়েছে মাত্র 12 জন নিরাপত্তা কর্মী। গত বছর ওই অঞ্চলটির 3টি কারাগারে বন্দী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ব্রাজিলে গণপরিবহনে ভাড়া বাড়ানোর প্রতিবাদে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাজধানী সাও পাওলোতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। স্থানীয় গণমাধ্যম জানায় এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। তবে আন্দোলনকারীরা জানায় শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয় পুলিশ। ব্রাজিলে গণপরিবহনে ক্রমাগত ভাড়া বাড়ানো এবং নিম্নমানের সেবার অভিযোগ রয়েছে যাত্রীদের। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ভারতের তামিলনাড়ুতে সাগর তীরে আটকা পড়ল শতাধিক তিমি। উদ্ধারকর্মীদের চেষ্টার পরও বাঁচানো যায়নি 45টি তিমিকে। অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েল পুলিশের গুলিতে আরো 3 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। মঙ্গলবার হেব্রনে টহলরত সেনার উপর ছুরি হাতে হামলার অভিযোগে এক ফিলিস্তিনের উপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। বেথলেহেমের বেইত জাল্লাহ শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় 21 বছর বয়সী আরও এক ফিলিস্তিনি। একই দিন পুলিশকে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় পাল্টা গুলিতে নিহত হয় আরও এক ফিলিস্তিনি। এদিকে 2010 সালে গাজায় ফ্লোটিলার জাহাজে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে মামলা করেছেন 3 মার্কিন ও 1 বেলজিয়ান নাগরিক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই মামলা প্রসঙ্গে কথা বলেন তারা। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা তৎকালীন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় চিফ অব স্টাফ JFR জ্যাকব মারা গেছেন। বুধবার সকালে দিল্লির একটি হাসপাতালে 93 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর পাকিস্তানের 90,000 সেনা সদস্যের আত্মসমর্পণের ঘটনা নিয়ে সারেন্ডার অ্যাট ঢাকা নামের বইটি লিখে JFR জ্যাকব বেশ খ্যাতি অর্জন করেন। তিনি 1999 সাল থেকে 2003 সাল পর্যন্ত পাঞ্জাব প্রদেশের গভর্নরের দায়িত্ব পালন করেন। ভারতের উত্তরাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে স্কুল বাস খাদে পড়ে 3 শিশু নিহত ও অন্তত 30 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। মঙ্গলবার পাঞ্জাবের ফতেহগড় চুরিয়ান শহরে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে হতাহতদের উদ্ধার করে। পুলিশ জানিয়েছে প্রচণ্ড কুয়াশার কারণে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি একটি ভ্যানের সাথে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। বাসটিতে শিশুসহ 50 জন যাত্রী ছিল বলে জানা গেছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে সাগর তীরে উঠে আসলো শতাধিক তিমি। রাজ্যের তুতিকোরিন শহরের তিরুচেন্দুর সমুদ্র সৈকতে ঘটেছে এমন বিচিত্র ঘটনা। সৈকতের আলানথালাই
থেকে কাল্লামুঝি পর্যন্ত প্রায় 16 কিলোমিটার এলাকা জুড়ে তিমিগুলোকে পড়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে 45টি তিমি মারা গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। বাকি তিমিগুলো উদ্ধার করে গভীর সমুদ্রে পৌঁছে দেওয়া হয়। তবে কেন তিমিগুলো সাগর ছেড়ে তীরে উঠে এসেছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। জমকালো উৎসব আয়োজনের দেশ ব্রাজিল এখন ব্যস্ত মাস্ক কার্নিভালের প্রস্তুতি নিতে। 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই কার্নিভালের নায়ক নির্বাচিত করা হয়েছে জাপানের কেন্দ্রীয় পুলিশ কর্মকর্তা নিউটন ইশিকে। গত বছর তিনি ছিলেন ব্রাজিলের গণমাধ্যমের শিরোনামে জুড়ে। সে বিষয়ে আরও জানতে চলুন ঘুরে আসি রিও ডি জেনেরো শহরের মুখোশ তৈরির কারখানা থেকে। এটি ব্রাজিলের রিও ডি জেনেরো শহরের একটি মুখোশ তৈরির কারখানা। আগামী 5 ফেব্রুয়ারি হতে যাওয়া ঐতিহ্যবাহী মুখোশ কার্নিভাল উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন এখানকার কারিগররা। দিনরাত এক করে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন হরেক রকম মুখের আদল তৈরিতে। এবার আলোচিত ব্যক্তিদের মুখোশের মধ্যে আকর্ষণের কেন্দ্রে রয়েছে জাপানের পুলিশ বাহিনীর কর্মকর্তা নিউটন ইশির। ব্রাজিলের শীর্ষ রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীদের দুর্নীতির অভিযোগে গ্রেফতারের পেছনে গত বছর জুড়ে ইশির নাম ছিল গণমাধ্যমের শিরোনামে। তাই কালো চশমা আর বুলেট প্রুফ জ্যাকেট পরা ইশিকেই মানা হচ্ছে এবারের আসরের নায়ক। আমাদের সমাজে কালে ভদ্রে একজন নায়ক আসেন যিনি আসলেই জনস্বার্থে কাজ করেন। ইশি তাদেরই একজন। তার নাম শুনলেই মানুষের মুখে শুধু প্রশংসার বাণী উচ্চারিত হয়। ব্রাজিলের রাষ্ট্র পরিচালিত তেল কোম্পানি পেট্রোবাসের দুর্নীতির কারণে দেশটির 25 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দেয়। দুর্নীতিবাজদের ধরার দাবিতে ব্রাজিল জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লেও নিশ্চুপ ছিল প্রশাসন। পেট্রোবাসে জাপানের শেয়ার থাকায় দেশটির কেন্দ্রীয় পুলিশ এর তদন্তভার নেয়। ওই সময় অপারেশন কারওয়াশ নামে অভিযান চালিয়ে একের পর এক রাঘব বোয়ালকে কারাবন্দী করেন এই ইশি। এতেই জনপ্রিয় হয়ে ওঠে তার নাম। পেট্রোবাস দুর্নীতির কারণে ব্রাজিলে একদিকে ছড়িয়ে পড়ে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে বিনিয়োগ বন্ধ হয়ে যাওয়ায় দেখা দেয় তারল্য সংকট। এ কারণে আসন্ন কার্নিভালের আয়োজন আগের মতো জমকালো হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ক্রিসমাসের পরপর এই কার্নিভালের আয়োজন করায় আমরা আর্থিক সংকটে ভুগছি। এত কম সময়ে প্রস্তুতি নেওয়াটাও কঠিন হয়ে পড়েছে। সবার হাতে টাকা না থাকায় বিক্রি অনেক কম। তারপরও আশা করছি ইশির মুখোশ 3-4 হাজার পিস বিক্রি হয়ে যাবে। মুখোশ তৈরির এই প্রতিষ্ঠানটির লক্ষ্য এবছর 2 লাখ মুখোশ তৈরি করে সবাইকে একটি জমকালো কার্নিভাল উপহার দেওয়ার। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। প্রযুক্তি আর বিজ্ঞানে সারা বিশ্বে সুনাম রয়েছে জাপানের। এবার মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত রাখল দেশটি। জাপানের একটি জনহীন রেলওয়ে স্টেশন শুধুমাত্র একজন ছাত্রীর জন্য এখনো চালু রয়েছে, যাতে সে ঠিক সময়ে স্কুলে পৌঁছাতে পারে। জাপানের হোক্কাইডো দ্বীপের একদম উত্তর প্রান্তে রয়েছে কামি শিরাতাকি নামে নিঃসঙ্গ একটি স্টেশন। নিতান্তই অজপাড়াগা বলতে যা বোঝায় অনেকটা তাই। যাতায়াতের অন্যান্য মাধ্যম থাকায় রেলপথে কেউই খুব একটা যাওয়া আসা করে না। এ কারণেই কয়েক বছর আগে কর্তৃপক্ষ স্টেশনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরিদর্শকেরা লক্ষ্য করেন একটি মেয়ে সারা বছর ট্রেন ধরে স্কুলে যাতায়াত করে। ট্রেন না চললে খুবই অসুবিধায় পড়তে হবে তাকে। তাই ওই একমাত্র যাত্রীর জন্যই গোটা স্টেশন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই যাত্রীর নাম কানা হারাদা। হাই স্কুল পড়ুয়া মেয়ে কানার আগামী মার্চে মেডিকেলে পড়তে যাওয়ার কথা রয়েছে। তার হাই স্কুলের পড়া শেষ করতেই গেল 3 বছর ধরে চালু রয়েছে স্টেশনটি। শিরাতাকি গ্রামের মেয়ে হারাদা প্রতিদিন বাবার গাড়িতে করে স্টেশনে এসে ট্রেনে চড়ে 35 মিনিট দূরের শহরে যায়। 18 বছর বয়সী কানা হারাদা জানালেন, এই ট্রেন এবং স্টেশনটাকে তার জীবনের বিশেষ কিছু হিসেবেই মনে রাখবে সে। 3 বছর ধরেই আমি এই ট্রেনে চড়ে যাতায়াত করছি। ভাবতেই খারাপ লাগে আমি চলে যাবার পর এটা বন্ধ হয়ে যাবে। ভীষণ মিস করব এটাকে। স্টেশনের রক্ষণাবেক্ষণকারী নরিচিকা নিওয়া বললেন, স্টেশন বন্ধ করার দিন যতই ঘনিয়ে আসছে ততই বিষণ্ণ হয়ে উঠছেন তিনি। অনেক ছোটবেলায় এসেছিলাম এখানে। অত্যন্ত সম্মানিত বোধ করি যখন ভাবি এত বছর ধরে এটা দেখাশোনা করছি আমি। আশা করি ছোট্ট মেয়েটা আমাদের মনে রাখবে। হারাদা যাতে সঠিক সময়ে স্কুলে পৌঁছাতে পারে সেজন্য ট্রেনের সময়ই পাল্টে দেওয়া হয়। সারাদিনেও একটি ট্রেন তাকে স্কুলে পৌঁছে দেয় এবং বিকেলে তাকে ফের ওই জনহীন স্টেশনে নামিয়ে দেয়। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। পাকিস্তানের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও গজল অনুরাগী গুলাম আলী তার সুরের মূর্ছনায় মাতিয়েছেন ভারতবাসীকে। মঙ্গলবার পশ্চিমবঙ্গের কলকাতায় আয়োজিত এক জমকালো সঙ্গীত সন্ধ্যায় পারফর্ম করেন উপমহাদেশের এই কিংবদন্তি শিল্পী।
বাবার সঙ্গে সুর মেলান তার সঙ্গীত সাধক ছেলে আমির আলীও। স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের কনসার্টের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই আয়োজন শিল্পীকে উৎসর্গ করে বলেন, সঙ্গীত সাম্যের কথা বলে, তাই এর কোনো সীমান্ত নেই, শিল্পী সবার কাছেই সমান। এর আগে ভারত ৭৫ বছর বয়সী গুলাম আলীকে কয়েকবার আমন্ত্রণ জানালেও কট্টর জাতীয়তাবাদী দল ও হিন্দুবাদী সংগঠন শিবসেনার প্রতিবাদের মুখে মুম্বাই ও পুনে সহ বেশ কয়েকটি কনসার্ট বাতিল হয়ে যায়। বহু আকাঙ্ক্ষিত এই কনসার্টে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মহেশ ভাট সহ উপস্থিত ছিলেন বলিউড ও রাজনীতি অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। দক্ষিণে কেরালা রাজ্যে তার আরেকটি কনসার্টে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ১৭ এপ্রিল ৫ বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময়ের সংবাদ দল, জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে রাজবাড়ী জেলা। এই মুহূর্তে দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী সাজিদ রাজু। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সময় সংবাদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১৭ এপ্রিল। গত ৫ বছরের সময় সংবাদ যেসব অনুষ্ঠান এবং খবর প্রচার করেছে সেসব দর্শকের কাছে কতটা ভালো লেগেছে এবং দর্শকের মনে সময় সংবাদ কতটা জায়গা পেয়েছে এসব প্রশ্নের উত্তর এবং সেসবের খবর জানতে আমরা যাচ্ছি প্রতিটি জেলায় এবং জানার চেষ্টা করছি দর্শকদের প্রতিক্রিয়া। তারই ধারাবাহিকতা আমরা চলে এসেছি রাজবাড়ী জেলায়। রাজবাড়ী জেলার যে জেলা প্রশাসকের কার্যালয়ে যে আম বাগানের চত্বর, সেখানে আমরা রয়েছি। সেখানে আমাদের পাশে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অসংখ্য দর্শক। তাদের মতামত এবং প্রতিক্রিয়া দিয়ে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। তো জানতে সেই সব প্রশ্নের উত্তর জানতে আমরা চলে যাচ্ছি তাদের কাছে। সময় সংবাদ গত ৫ বছরে যেসব অনুষ্ঠান এবং খবর প্রচার করেছে তা আপনার মনের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে? ৫ বছরের পূর্তি উপলক্ষে আজকে রাজবাড়ীতে আপনাদের এই প্রোগ্রামকে আমাদের রাজবাড়ির পক্ষ থেকে জানাই অভিনন্দন। এবং ৫ বছরে আপনারা খুবই ভালো দক্ষতার সাথে সততার সাথে আপনারা সংবাদ প্রচার করছেন, তবে বিজ্ঞাপনটা একটু বেশি হয়, এই বিষয়টা আপনাদের ভাবতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। বিজ্ঞাপন কমানোর কথা বলছিলেন, আপনার কাছে জানতে চাইবো আপনি সময় সংবাদ দেখেন কিনা? দেখি মাঝে মধ্যে, আমি একটু সুপিল হোক, আমি এগুলো একটু কম দেখি, এসব কম জ্ঞান এই পর্যন্তই আমারই, তবে ভালো। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাইবো সময় সংবাদ মানে সব সময় আপডেট নিউজ করে এবং বিজ্ঞাপনটা আমার কাছে খুব বেশি মনে হয় না। এই জন্য আমি সময় সংবাদ চ্যানেলটা আমি প্রতিদিন দেখি এবং আমার কাছে স্বাচ্ছন্দ্য মনে হয়। সময় সংবাদের কাছে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? আর সময় সংবাদ আসলে অন্যান্য চ্যানেল থেকে কম্পারেটিভ এই বিজ্ঞাপনটা কম থাকে এবং সময়ের সংবাদে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পাই এবং বিশেষ করে টক শোটাও খুব ভালো হয়, আমার খুব পছন্দ। তবে আরেকটু ওই বিজ্ঞাপনের বিষয়টা আরেকটু বোধহয় কমিয়ে দিলে ভালো হয়। তাছাড়া এমনিতেই অন্যান্য যে সমস্ত চ্যানেল আছে তার থেকে সময়ের সংবাদটা যথেষ্ট ভালো। আপনাকে অনেক ধন্যবাদ। বিজ্ঞাপনের কথা বলছিলেন, আমরা দুপুর ২টা এবং বিকেল ৫টার যে সংবাদ সেগুলো বিজ্ঞাপন ছাড়া খবর আমরা প্রচার করছি। আপনাকে অনেক ধন্যবাদ পরামর্শের জন্য। আপনার কাছে জানতে চাইবো যে সময় সংবাদ আপনার প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে? সময় সংবাদ আমি দেখি, তবে সময় সংবাদের আমি সংবাদটাই দেখি। তো সময় সংবাদ সঠিকভাবে এবং বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করায় আর সময় সংবাদ আমার ভালো লাগে এবং আমার কাছে মনে হয় যে আপনারা এই সুন্দরভাবে যে দেখান, এর জন্য আমরা সবাই প্রত্যাশী এবং আপনাকে ধন্যবাদ। আমরা রাজবাড়িতে এসে যথেষ্ট যে মানুষের প্রত্যাশা এবং ভালো লাগার জায়গা রয়েছে সময় সংবাদের জন্য, সেই ব্যাপারটি আমরা জানতে পেরেছি। এখানে পুরুষ এবং নারীরা কিন্তু ব্যাপকভাবে অংশ নিয়েছেন আমাদের এই আজকের অনুষ্ঠানে। তো আমি নারী দর্শকদের কাছে একটু যেতে চাইবো এবং তাদের কথা জানতে চাইবো যে সময় সংবাদ তাদের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে। বাসায় যে টেলিভিশন আপনারা দেখেন পরিবারের সদস্যরা সবাই মিলে, এর মধ্যে সংবাদ আসলে কতটা জায়গা পায়? জি, আমরা তো অধিকাংশ সময়টা সংবাদটাই বেশি দেখি, কারণ সারাদিন পরিশ্রম করি, বিকেলে যখন বাসায় ফিরি ৪টার সময় টিভি খুলে আগে টিভি নিউজ দেখি এবং সময় চ্যানেলটা একটু বেশি দেখি, কারণ এটা টাইম টু টাইম নিউজটা আমরা দেখতে পাই
আপনাকে ধন্যবাদ। সময় সংবাদের খবর এবং অনুষ্ঠান আপনার ভালো লাগে কিনা? জি, আমাদের ভালো লাগে। আচ্ছা, সময় সংবাদের কাছে কোনো পরামর্শ রয়েছে? পরামর্শ নেই। তার মানে আপনার কাছে জানতে চাইবো যে সংবাদ আপনি কি দেখেন? দেখি। দেখেন। আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের পাশে আরো অনেকে যোগ দিয়েছেন। এখানে তরুণ প্রজন্মের কিন্তু অনেকেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন রয়েছেন। তো জানতে চাইবো একজন দর্শকের কাছে সময় সংবাদের অনুষ্ঠান এবং খবর আপনার কেমন লাগে আর কি দেখতে চান? সময় সংবাদ আমার খুব ভালো লাগে, আর বেশি ভালো লাগে 10টায় যে টক শো হয়, ওখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথাগুলো বলে। আপনাকে ধন্যবাদ। যেটি হচ্ছে টক শোর কথা আপনি বলছিলেন, আপনার কাছে জানতে চাইবো যে সময় সংবাদের কাছে আপনার কি প্রত্যাশা? আমার কাছে, আমি তো টিভি দেখি না। টিভি দেখি না। আচ্ছা, মুরব্বী মানুষ, আপনি টিভি কম দেখেন। যাই হোক, আপনার কাছে জানতে চাইবো যে সময়ের যে খবর সেটা আপনার প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে? ভালো লাগে, ভালো লাগে। এক কথায় বলেছেন যে ভালো লাগে। আরেকজন দর্শক খুব আগ্রহ নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন অনেকক্ষণ ধরে। আপনার কাছে জানতে চাইবো আপনার কি প্রত্যাশা? আমি 5 বছর পূর্তি সময় টিভির শুভ কামনা করি, ধন্যবাদ জানাই। তো মোটামুটি ভালো। তো আমি সময় টিভির কাছে আশা করব এই রাজবাড়ী জেলা, এই জেলার অনেক কিছুই দেখানো হয় না, এটা আমি দাবি করব। এই রাজবাড়ী জেলায় অনেক আছে, রাজনীতিবিদ আছে, অনেক রাজার বাড়ি আছে, মেলা কিছু আছে। এই রাজবাড়ী জেলার মানুষ ভালো। আর সবচেয়ে বেশি আমি রাজবাড়ী সহ সারা বাংলাদেশ এবং বহির্বিশ্বে মধ্যে সময় টিভির কাছে একটা জিনিস গুরুত্বের সাথে প্রত্যাশা করব, সেটা হলো এটা যেন নিরপেক্ষতা 100% আরো বজায় রাখে। আপনাকে ধন্যবাদ। নিরপেক্ষ সংবাদ চাচ্ছিলেন, সেই সঙ্গে মফস্বলের যে খবর, বিশেষ করে রাজবাড়ী জেলার খবর তিনি বেশি চাচ্ছিলেন। আপনার কাছে জানতে চাইবো যে তরুণ হিসেবে সময় সংবাদের কাছে কি প্রত্যাশা করেন, কি খবর চান? নতুন কিছু আবিষ্কার করতে চাই যাতে ভালো মতো দেখায়। আর আপনার এই যে অনেকগুলো আছে, টেলিভিশন আছে যেখানে ভুয়া সংবাদ দেখায়। আরেকজন মুরব্বী কথা বলবেন, তার কাছে জানতে চাইছি আপনার কি প্রত্যাশা? আমার প্রত্যাশা এই খবর শোনার খুব আগ্রহ। দৈনিক যে খবর গুনেন হয়, ওই গুনেন শুনে খুব রাজনীতি বিজ্ঞান এই সব জানার জন্য আগ্রহ খুব। রাজনীতির খবর আপনি এই সময় সংবাদ দেখতে পান, খুব আগ্রহ। আপনার কি পরামর্শ বা কি দেখতে চান? আমারও এই অনুষ্ঠানটা আসলে খুব ভালো লাগে। যেন আমি আশা করব যে এই অনুষ্ঠানটা যেন বারবার হয় এবং সবচেয়ে যেন ভালো দেখায়, এটাই আমার আশা। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, গত 5 বছরে আমরা যেসব অনুষ্ঠান এবং খবর দেখিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে? এই সংবাদগুলো অনেক ভালো লেগেছে আমাদের। তারপরে ধরেন এই সময়ের যেটা সংবাদ, এই সংবাদগুলো সঠিকভাবে পরিবেশন করা হয় এবং এই সংবাদে অনেক কিছু জানার এবং চেনার আছে। এই হিসাবে আমরা আশা করব যে ভবিষ্যতে আরো যেন সঠিকভাবে এই সংবাদটা পরিবেশন করা হয়, আরো মানে সময় নিয়ে। আসলে অনেক ভালো লাগে সময় চ্যানেল। আমাদের দেশে যে কটা চ্যানেল কাজ করছে তার মধ্যে সময় চ্যানেল অন্যতম। তার কারণ হিসাবে আমি একটা কথা বলি যে আমরা আগে এক সময় নিউজ পেতাম, রাত্রে 9টার সময় খবর দেখার জন্য বসে থাকতো, অথবা তারপরের দিন দৈনিক পত্রিকায় আমরা বাসি হয়ে নিউজটা পেতাম। কিন্তু সময় 24 ঘন্টা চ্যানেলটা আসাতে আমরা সব সময় লাইভ কাস্ট দেখতে পাচ্ছি। আরো বেশি ভালো লাগে যে এদের প্রতিবেদনটা এত চমৎকার, স্বতঃস্ফূর্ত। এদের সাংবাদিকগুলো অন্যতম, খুবই ভালোভাবে কাজ করছে। আমি এদের আরো স্বাবলম্বী, এদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আপনাকে ধন্যবাদ। এখানকার রাজবাড়ির স্থানীয় যারা সাংবাদিক রয়েছেন তারাও আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তাদের মধ্যে থেকে একজনের কাছে জানতে চাইবো যে সময় সংবাদ যে অনুষ্ঠান এবং খবর প্রচার করছে, রাজবাড়ী জেলার বা সাধারণ মানুষের কথা কতটা বলতে পারছে? ধন্যবাদ। সময় টিভিকে 5 বছর পদার্পণ উপলক্ষে রাজবাড়ীবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সময় টিভি ঘন্টায় ঘন্টায় যে খবরগুলো হয়, এটা অনেক অন্যান্য টিভির চাইতে দেখানোর মতো সুযোগ সুবিধা পায়। তো সেক্ষেত্রে রাজবাড়ির পর্যাপ্ত নিউজ যায় আমি মনে করি, এবং সময় টিভি তো অনুসন্ধানীমূলক যে নিউজগুলো, এগুলা হলে ভালো হয়। টিকারটা খুব ভালো যায় এবং বিজ্ঞাপন সব টিভিতে থাকে, কিন্তু সময় টিভিটা আরও জনপ্রিয় করতে হলে বিজ্ঞাপন একটু কমাই দিয়ে এই চ্যানেলটাকে, নিউজটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করলে আরো ভালো হবে। আপনাকে অনেক ধন্যবাদ। অনুসন্ধানী প্রতিবেদনের কথা বলছিলেন রাজবাড়ির যিনি আমাদের জেলা প্রতিবেদক, তার কাছে জানতে চাইবো যে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আপনি আমাদের কাছে খবর পাঠান? আমি বিশেষ করে অপরাধমূলক খবরগুলি বেশি করে পাঠাই, এবং তবে এখানকার এলাকাবাসীর, জেলাবাসীর দাবি যে আপনি অপরাধমূলক
ওই যেগুলো সংগঠিত হয় সেগুলো একটু বেশি বেশি করে দেখেন এবং জন সচেতনামূলক তারা বেশি দাবি করে। আর তাৎক্ষণিকভাবে তারা নিউজগুলো দেখতে পায়, এটা আমার কাছে তারা সবসময় এগুলো বলে আর কি। আপনাকে ধন্যবাদ। আমাদের রাজবাড়ী জেলা প্রতিনিধির কথা শুনছিলাম। এখানে আমরা আপনাদেরকে আগেই জানিয়েছি যে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, নারীরাও যোগ দিয়েছেন। এর মধ্যে একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই যে তরুণ প্রজন্মের এবং নারী হিসেবে সময় সংবাদের কাছে আপনার কি প্রত্যাশা? সময় সংবাদ সর্বোপরি দেখি যখনই কোনো দুর্ঘটনা ঘটে, আগে সময় টিভিটা চালাইলে দেখা যায় যে ভূমিকম্প হয়ে গেল মাত্র, এটা অনেক ভালো লাগে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের দেশের এত ভালো ভালো চ্যানেল থাকা সত্ত্বেও মানুষ যে জিটিভি জলসার দিকে চলে যাচ্ছে, এর জন্য রিয়েলিটি শো বাড়াইতে হবে। আমাদের বাংলাদেশে অনেক প্রতিভা লুকায়িত আছে, যাদের একটু সুযোগ করে দেওয়ার জন্য এইসব টিভি কিন্তু ইচ্ছে করলেই পারে। আপনাকে অনেক ধন্যবাদ। তার পরামর্শের কথা শুনছিলাম। তো এই শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু আরো অনেক পেশাজীবী নারীরাও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। এরকম একজন পেশাজীবী নারীর কথা আমরা শুনতে চলে যাচ্ছি তার কাছে। তো তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি বলবো যে গত 5 বছরে আমরা যেসব অনুষ্ঠান এবং খবর দেখিয়েছি তা আপনাদের মনে কতটা জায়গা পেয়েছে? সময় টিভি 5 বছর যাবত বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিচালনা করছে। তার মধ্যে আমি যেটা বলবো, সংবাদ পরিবেশনা খুবই ভালো। রাজনীতিকদের নিয়ে যে টকশোটা হয় সেটাও খুবই ভালো। তবে সময় টিভির কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আমাদের বর্তমান যুব সমাজ তারা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে, অস্ত্রের ব্যবসা, মাদকের ব্যবসা, তার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তো সময় টিভি যদি আসলে আইন সম্পর্কে না জানার কারণেই তারা আসলে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। তো সময় টিভি যদি আসলে, আমাদের দেশে অনেক ভালো আইনজীবী আছেন যাদের কথা মানুষ শোনে, বুকে ধারণ করে, তাদেরকে নিয়ে যদি আইন বিষয়ে কোনো অনুষ্ঠান করতে পারে যা মানুষকে সচেতন করবে। আসলে মানুষকে সচেতন না করতে পারলে আসলে এই ধরনের অপরাধ প্রবণতা বেড়েই যাবে। সেই কারণে আসলে আইন বিষয়ক সচেতনতা অনুষ্ঠান যদি করতে পারে আমার মনে হয় ভালো হয়। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে তিনি কথা বলছিলেন। আরেকজন আইনজীবী আছেন, তিনি কথা বলতে খুব আগ্রহী। কথা বলতে চাই সেটা হলো, আমরা বাইরের বহু চ্যানেলগুলো দেখি মাঝে মাঝে, বা সময় টিভিও দেখি। তো এখানে দেখা যায় বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান হয়। আমাদের এই সময় টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠানের পরিমাণ অনেকটা কম। তো আমরা চাই যে সেই বিনোদনমূলক অনুষ্ঠানগুলো আরেকটু বাড়ানোর জন্য। আপনাকে ধন্যবাদ। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, অর্থাৎ সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে, বিভিন্ন অপরাধের বিরুদ্ধে যারা ব্যবস্থা নিয়ে থাকেন সেরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনও আছেন। তাদের কাছে জানতে চাইবো যে তারা যখন পাঠক হিসেবে সংবাদপত্র পড়েন বা দর্শক হিসেবে যখন টেলিভিশন দেখেন, তখন মিডিয়ার কাছে বা গণমাধ্যমের কাছে তাদের কি প্রত্যাশা এবং সময় টিভির কাছে তারা কি প্রত্যাশা করেন, এরকম একজনের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। আমরা এই সময় টিভি আসলে আমরা আগে দেখছি 24 ঘন্টায় দেখি, এবং যেটুকু আমরা সময় পাই সময় টিভির সম্প্রচার ভালো এবং সংবাদও আমরা ভালো দেখতে পাই, এবং দেশের যে বস্তুনিষ্ঠ যে সংবাদগুলো হয় তাৎক্ষণিকভাবে আমরা দেখতে পারি, এবং সংবাদগুলো স্বচ্ছ এবং সংবাদ আসলেও এর সময় টিভি আসলে সময় এবং সংবাদগুলা। আপনাকে ধন্যবাদ। বস্তুনিষ্ঠ সংবাদের কথা উনি বলছিলেন। এদিকে স্থানীয় যে পেশাজীবী যারা রয়েছেন, অর্থাৎ এই চত্বরের আশপাশের যারা বাসিন্দা এবং এদিকে যারা বিভিন্ন পেশায় জড়িত, বিশেষ করে ব্যবসা বাণিজ্য যারা করেন, এরকম লোকজনও কিন্তু আমাদের পাশে আছেন। তো এরকম বেশ কিছু স্থানীয় লোকজনের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই, দু একজনের প্রতিক্রিয়া জানতে চাই যে সময় সংবাদ আপনাদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারছে। বাংলাদেশের সময় সংবাদ অত্যন্ত জনপ্রিয় একটা সংবাদ মাধ্যম। আমাদের চাওয়া পাওয়া একটাই, সেটা হচ্ছিল যে বাংলাদেশের অনেক নিপীড়িত অসহায় মানুষ, যে সমস্ত মানুষগুলা তাদের সমস্যাগুলা টিভি পর্দায় আনতে পারে না, তাদের কথাগুলো বলতে পারে না, সময় সংবাদ যত দ্রুত সম্ভব যদি এই সব মানুষের মাধ্যমে গণমানুষের কাছে গিয়ে যদি পৌঁছাতে পারে, তাইলে আমার মনে হয় এই 5 বছর পূর্তি উপলক্ষে সময় সংবাদের এই যে আজকের যে আয়োজন, এর সফলতাটা পাওয়া যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। অর্থাৎ বিভিন্ন যে সামাজিক ব্যাপার, সামাজিক দুর্নীতি সহ বিভিন্ন যে সামাজিক অসঙ্গতি, সেগুলোর বিরুদ্ধে যাতে আমরা বেশি করে খবর প্রচার করি সেসবের কথা তিনি বলছিলেন। দর্শক, আপনাদের জানাতে চাই আগামীকাল সকাল 11টায় আসছি আপনার জেলা ফরিদপুরে। ফরিদপুরবাসী আপনার মনের প্রতিক্রিয়া নিয়ে তৈরি থাকুন। সংবাদের সময়ের সংবাদ দল আসছে আপনার কাছে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার জন্য শুভকামনা।
দর্শক, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে আজ সময় সংবাদ নিয়ে মতামত দিলেন রাজবাড়ী জেলার দর্শকরা। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। মার্কিন রাজনীতিকদের মুসলিম বিরোধী অবস্থানের সমালোচনা করলেন ওবামা। প্রত্যাশা পূরণে ব্যর্থ বর্তমান সরকার, অভিযোগ রিপাবলিকানদের। যুক্তরাষ্ট্রের দুঃখ প্রকাশের পর 10 মার্কিন নাবিক ও 2টি নৌযান ছেড়ে দিল ইরান। তেহরানের বিরুদ্ধে নৈরাজ্যবাদী আচরণের অভিযোগ ট্রাম্পের। সিরিয়ার সংবিধানে সংস্কার আনার অভিমত রুশ প্রেসিডেন্ট পুতিনের। লাতাকিয়া প্রদেশকে নতুন তাবেদার রাষ্ট্র বানাতে চায় মস্কো, অভিযোগ এরদোয়ানের। এবং ইস্তাম্বুলে জঙ্গি হামলার পর তুরস্ক জুড়ে অভিযানে আইএস সন্দেহে আটক 59, হামলায় নিহত 10 জনের মধ্যে 8 জনই জার্মান পর্যটক। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।